সুপ্রিয় দর্শক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা যেমনটা শিরোনামে দেখছিলেন যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী এন্ডু কিশোর কিন্তু আমাদের মাঝে আর নেই। আমরা আজকের এই অনুষ্ঠানটি তাকে উৎসর্গ করছি এবং আজকের প্রধান প্রধান শিরোনাম যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে কোভিড-19-এর মধ্যে রাশিয়াকে পেছনে ফেলে ভারত কিন্তু অনেক এগিয়ে এসছে, অর্থাৎ 3 নম্বরে চলে এসছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতে করোনা পরিস্থিতি ব্যাপক খারাপ আকার ধারণ করছে। আমরা প্রতিবেশী হিসেবে সেটার চ্যালেঞ্জ আমাদের এখানে কিছুটা হয়তো আসবে এমন একটি খবর আজকে আলোচনা হয়েছে। অন্যদিকে মধ্য জুলাইয়ে বড় বন্যার আশঙ্কা করছে এবং সে ধরনের পূর্বাভাস ইতিমধ্যে সরকারের হাতে পৌঁছেছে। সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং আজকে আরেকটি, সেটি হচ্ছে যে রিজার্ভ থেকে উন্নয়ন প্রকল্পে ঋণ গ্রহণ করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী আজকে একনেকের বৈঠকে সেটির কথা বলেছেন। এবং যেহেতু এই মুহূর্তে আমাদের রিজার্ভ $34 বিলিয়নেরও বেশি, এই মুহূর্তে যদি উন্নয়ন ব্যয়ের জন্য ঋণ নেয়ার কোনো বিধান থেকে থাকে বা নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু সামগ্রিক দিক থেকে একটা বড় ধরনের উন্নয়নের বিষয়গুলো কিন্তু অব্যাহত রাখা যায়। এটি একটি চিন্তাভাবনার বিষয় এবং ইতিমধ্যেই বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন যে এই ধারাবাহিকতায় সেটি খুবই স্বাভাবিক। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমরা একটা বিষয় নির্ধারণ করেছি যে করোনা আসছে যত চ্যালেঞ্জ, আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি স্যারকে আমরা পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাদ এমপি, সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের, তাকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার খান আবুল কালাম আজাদ, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, এবং অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক ডক্টর আহসানুল আলম পারভেজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। মাননীয় মন্ত্রী, আপনাকে দিয়ে শুরু করব। তার আগে ছোট্ট একটি বিষয়, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে দুটি বড় খবর। একটি হচ্ছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী এন্ডু কিশোরের বিদায়, এটি একটি দিক, এবং অন্যদিকে আমরা করোনা নিয়ে যারা যে অবস্থানে আছেন সেখান থেকে নানাভাবে কাজ করার চেষ্টা করছি, কিন্তু খুবই আহত করে যে কিছু অসৎ মানুষের কর্মকাণ্ড। যেমন উত্তরার রিসেন্ট হাসপাতালে আপনারা জানেন যে আজকে র্যাব অভিযান চালিয়েছে, ভুয়া সনদ, এবং এই ভদ্রলোকের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ কিন্তু ইতিপূর্বে ছিল, কিন্তু তিনি কিন্তু সবসময় নিজেকে সরকারদলীয় একজন মুখপাত্র হিসেবে সবসময় পরিচয় দিয়ে থাকেন। সব কিছু মিলে এই ধরনের খবর কিন্তু আমাদের প্রতিনিয়তই আহত করে। এটি একটি দিক। এবং যে কথা বলছিলাম যে রাশিয়াকে পেছনে ফেলে ভারতে করোনা খুবই বাড়ছে, আমাদের প্রস্তুতি এখনো অনেক ভালো অবস্থায় আমরা হয়তো বলবো। সবকিছু মিলে মাননীয় পরিকল্পনা মন্ত্রী, কি আপনার আপনার কাছ থেকেই প্রথম ব্যাখ্যা শুনতে চাইবো মাননীয় মন্ত্রী। ধন্যবাদ আপনাকে এবং অন্যান্য যারা এখানে এসেছেন অতিথিবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ। প্রথমে বলা উচিত যে আমি কিন্তু আপনাকে পরিষ্কার, হয়তো আমার কানের সমস্যা অথবা আওয়াজটা খুব একটা পরিষ্কার আসেনি। তো যাই হোক, ধারণা করছি আপনি বোধহয় আমাদের কোভিড এর প্রিপারেশন সম্বন্ধে বোধহয় আপনার। স্যার, আমার প্রশ্নটা ছিল এরকম যে ভারতে একেবারে লকডাউন তুলে দেওয়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এবং আপনি নিশ্চয়ই আজকে খবর দেখেছেন যে রাশিয়াকে পেছনে ফেলে ভারত কোভিড আক্রান্ত দেশ হিসাবে 3 নম্বর দেশে এসে পৌঁছেছে। অর্থাৎ যেহেতু আমরা প্রতিবেশী, আমাদের কিন্তু এখান থেকে অনেক বেশি শেখার আছে, এই কারণে যে এখনো পরম করুণাময়ের কৃপায় আমরা কিন্তু অনেক ভালো অবস্থানে রয়েছি। কিন্তু আমাদের যে অসৎ মানুষগুলো আছে, আজকে একটি খবর স্ক্রলে হয়তো আপনি দেখবেন যে উত্তরার রিজেন্ট হাসপাতাল, সেখানে করোনার ভুয়া চিকিৎসা, ভুয়া সার্টিফিকেট, এবং শুরুর দিকে করোনা ডেডিকেটেড একটি হাসপাতাল দিয়ে দেওয়া, নানান ধরনের অপকর্ম সেই হাসপাতালটি করেছিল। তো এগুলো অ্যালার্মিং কিনা এবং এগুলির ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিত কিনা মাননীয় মন্ত্রী? ধন্যবাদ আপনাকে। শুধু আজকের এই ঘটনা, কদিন আগে আর একটি গ্রুপের একটা বেশ আয়োজন দেখলাম, র্যাব গিয়ে ধরেছিল যে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। দুর্বৃত্ত আছে, খারাপ লোক আছে, এদেরকে তো বাদ দিতে পারছি না। এই সুযোগের সময় নানাভাবে মানুষ এইটা সুযোগ নিয়ে 2 পয়সা কামাই করছে বা ইত্যাদি। যাই হোক, আমাদের সরকার এটা মোকাবেলা করবে, দুদিকে সামলাতে হবে। করোনাকে চিকিৎসকদের সহায়তায়, তাদের কাজে পরিশ্রমে এবং অন্যান্য যারা আছেন, এটাকে মোকাবেলা করতে হবে। এট দ্য সেম টাইম এটাকে যারা অন্যায়, এমনকি ওই অন্যায়
দরজাতে গেল, কোনো ক্লিনিকের দরজায় গিয়ে রুগী নিয়ে বসার তার টাইম পায় না, দেখে না, গ্রহণ করে না, সামান্যতম একটা সেবা দেয় না, ওইটাও অত গ্রহণযোগ্য নয়। যারা প্রাইভেট ভাবে বা নানা ধরনের ক্লিনিক খুলেছেন, মানে মানে পরিচালনা করছেন, সেটাও আমরা দেখছি। তবে আপনার মূল যেটা কথা, আপনি যেটা ভয়ের ব্যাপার বললেন, যে রাশিয়া এবং ইন্ডিয়াতে তারা লকডাউন ইজ আপ করার পরে রোগের প্রকোপ বেড়েছে এবং প্রচুর সংখ্যায় বেড়েছে, এবং আপনার একটা আশঙ্কা যে আমাদেরও, আমরা তো অবশ্যই লকডাউন বলে তেমন কিছু আমরা করিনি, আমরা একটা মোটামুটি ছুটির একটা অর্ডার ছিল, সেটাকেও আমরা রিল্যাক্স করেছি। এখন আমরা সিলেক্টিভ লকডাউন কোনো পাড়ায়, কোনো এলাকায় আমরা লিমিটেড ওয়েতে করছি। কিন্তু এটা নিয়ে দ্বিমত, বহুমত আছে। আমি এখনো বিশ্বাস করি, আমরা মনে করি যে দুই ঝুঁকির মধ্যে এক ঝুঁকি ছিল খুলে দেওয়ার ঝুঁকি, আরেক ঝুঁকি আছে খুলে না দেওয়ার অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি। এই দুই ঝুঁকির মধ্যে আমাদেরকে একটা বেছে নিতে হয়েছিল। আমি মনে করি সজ্ঞানে, আমার যেটুকু সামান্য অভিজ্ঞতা আছে, মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, এর কোনো বিকল্প আমি দেখছিলাম না। কারণ আমরা যেভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমরা মুখ থুবড়ে পড়ছিলাম, আরো কদিন হলে আরো যে অবস্থা হতো, মানে কোভিড চলে গেলেও আমরা দাঁড়াতে পারতাম কিনা আমার সম্পূর্ণ সন্দেহ আছে। সুতরাং একটু ঝুঁকি নিয়ে হলেও মানুষকে আমরা যে জীবিকার যে কাজটা শুরু করার একটা সুযোগ দিতে চেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী। আমি এখনো মনে করি যে ঝুঁকি আছে, ভয়ের ব্যাপারও আছে, তবে অন দা হোল ব্যালেন্স করলে বোধহয় আমরা এখনো শক্ত গ্রাউন্ডে আছে। অন্যান্য যে বিষয়গুলো বললেন, যে অন্যান্য দেশে, ভারতে বিশেষ করে আমাদের নিকটতম প্রতিবেশী, সেখানে যে অবস্থা দেখলেন, আমাদের কিছুটা ভিন্নতা বোধ হয় আছে ভারত থেকে, আবার জেনে যাচ্ছি না। তবে আবার অন্য ধরনের খবরও তো আসছে বৈজ্ঞানিক মহল থেকে, তারা বলছে যে হ্যাঁ, স্প্রেড করছে অনেক বেশি, ইনফেকশনের রেট বাড়বে, বাট একটা এই যে মানে এই কোভিডের একটা নতুন ভেরিয়েন্ট, যে ডক্টর মুল্লা তারা ভালো বলতে পারবেন, এক ধরনের নতুন ভেরিয়েন্ট আসছে, এসিমটোমেটিক, বোঝা যায় না, এটা স্প্রেড করবে অনেক বেশি, কিন্তু এটা স্প্রেড হবে না অন্য মানুষের মধ্যে, একজন আরেকজনকে দিতে পারবে না, এবং যদি হয়েও যায় সেটা কোনো ভয়ঙ্কর ফ্যাটালিটি রেট প্রায় জিরোর কাছাকাছি হবে। এবং এইটাকে, এই ধরনের নানা কথাবার্তা আমরা শুনছি, আমাদের মতো লোকের কাছ থেকে নয়, যারা জ্ঞানী বিজ্ঞানী, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আজকে এই সংবাদ এসছে এই ধরনের। সুতরাং আমরা এখনো আশা করছি যে আমরা, উপরওয়ালার কৃপায় হোক, আল্লাহ তাআলার কৃপায় হোক, এবং আমাদের মানুষের পরিশ্রমের ফলে হোক, এবং আমাদের সরকারের গৃহীত কিছু কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। আমরা নানা ধরনের লোকালাইজড লকআউট করছি, লোকালাইজ সিস্টেমে আমরা মানুষকে, যারা আক্রান্ত হওয়ার পকেটগুলোকে আমরা ভিন্ন করে ওটাকে আমরা লিমিট করার চেষ্টা করছি। এটা করে আমার মনে হয় যে আমাদের এখানে বোধ হয়, আমরা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, বোধ হয় আমরা পার হতে পারবো। একটা জিনিস শুধু আমি বলতে চাই, এটা বিষয়টা খুব ভালো উদাহরণ নয়, কিন্তু এর কোনো বিকল্প হতে নেই, যে মৃত্যুর হার আমরা যেটুকু দেখেছি, আমাদের সৌভাগ্য আমরা বলবো, মহান আল্লাহ তাআলার কৃপা অসীম, যে মৃত্যুর হার তুলনা করলে আমরা অন্যান্য আমাদের মানের দেশ বাদ দেন, আমাদের যে উপরের মানের দেশ যেগুলোকে বলা হয়, অনেক উন্নত চিকিৎসায়, অনেক উন্নত অর্থে, ব্যবসায়, বাণিজ্যে, তাদের তুলনায়, শিক্ষায়ও তাদের তুলনায় আমাদের এই যে দুর্গতির হারটা, দুর্গতির কথাটা বললাম, মৃত্যু বললাম না, দুর্গতির হারটা তুলনামূলকভাবে অনেকটা কম। এইটাও একটা আশার আলো দেয় আমাদের মনের মধ্যে, যে বোধহয় আমরা ফাইট করে করে এটা থেকে উঠে যেতে পারবো। এইটুকু পর্যন্ত আমার এই মুহূর্তে আমার মন্তব্য। যে মাননীয় মন্ত্রী, আপনি হয়তো দেখছেন, আমরা হয়তো, আমাদের সঙ্গে ডক্টর হাবিবে মিলাদ আছেন, আমাদের সাথে ডক্টর আহসানুল আলম আছেন, আমরা হয়তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদকেও আমরা এর মধ্যে পাবো। আজকে যেটি আরেকটি বিষয়, যে জুলাইয়ের মাসে, অর্থাৎ মধ্য জুলাইয়ে দেশের মধ্যাঞ্চলে বড় বন্যার একটা আশঙ্কা কিন্তু সরকার করছে। সে সংশ্লিষ্ট তথ্য প্রমাণ এবং পূর্বাভাস সবকিছুই আছে, এবং সরকার আগে থেকেই কিছু ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ সেই সংশ্লিষ্ট জেলাগুলোতে খাদ্যশস্য থেকে শুরু করে সবকিছু কিন্তু আজকে বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ আমপানের একটা ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে এই কোভিডের মধ্যে আবার একটা বন্যার ধাক্কা কিন্তু আসতে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেমনটা বলছিলাম যে করোনা আসছে যত চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কতটা সঠিক পথে যাচ্ছি সেটা নিয়ে কথা বলবো। একেবারে ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি। এটি নিউজের সঙ্গে থাকুন।
দর্শক দেখছেন এটি নিউজ, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। যে বিষয় নিয়ে আজকে কথা বলছি, করোনা আসছে যত চ্যালেঞ্জ। আমাদের সাথে ডাক্তার হাবিবে মিল্লাত আছেন। মিল্লাত ভাই, একটা বিষয় যে আমরা মধ্য জুলাইতে বন্যার আশঙ্কা করা হচ্ছে, সেই সংশ্লিষ্ট সকল খবরই সরকারের হাতে আছে এবং আগাম প্রস্তুতি হিসাবে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে গণমাধ্যমে এই খবর রয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন আমপানের পর আবার বন্যা আর কোভিড তো চলছেই। সব কিছু মিলে একটা চ্যালেঞ্জ তো আছেই। যত দ্রুত এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা যায় তত বেশি কিন্তু দেশের মঙ্গল। কি বলবেন হাবিবে মিল্লাত? ধন্যবাদ ধন্যবাদ দর্শকদের এবং আলোচকবৃন্দকে। আপনারা জানেন যে বন্যা সাধারণত উত্তরবঙ্গে বেশি হয়ে থাকে এবং আমরা উত্তরবঙ্গের মানুষ ছোটবেলা থেকে, সিরাজগঞ্জের মানুষ ছোটবেলা থেকে এই বন্যার সাথে বড় হয়েছি এবং এজন্যই আমরা জানি যে প্রতি বছরের জন্য আমাদের একটা প্রস্তুতি থেকে থাকে। আজকেও আমার নির্বাচনী এলাকা কাওয়াকোলার সাথে কথা হলো, একটা চর কাওয়াকোলা চর, সেইখানের মানুষ পানিবন্দী। যদিও পানিটা একটু কমে গেছে কিন্তু পানি কমলেও মানুষের কষ্ট কমেনি। কিন্তু এটা প্রতি বছর ধরেই আসে। সুতরাং দুর্যোগ ব্যবস্থাপনায় যে আমাদের প্রস্তুতি, সারা পৃথিবীতে কিন্তু এই বঙ্গবন্ধু ১৯৭৪ সনে যে প্রোগ্রামটি চালু করেছিলেন তা থেকে কিন্তু আমাদের একটা প্রচুর সুনাম আছে এবং আমরা বিশ্বে এ ব্যাপারে আমাদের খুবই ভালো রেপুটেশন আছে। সুতরাং দুর্যোগ প্রস্তুতি নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে যে মানুষ কষ্ট পায়। এবং ধরেন সেইখানে যারা গরিব মানুষ আছে, যাদের আপনি তো ছবিগুলো দেখছেন, এটা হয়তো আমার নির্বাচনী এলাকার না কিন্তু একই ধরনের ছবি আমরা দেখি সব জায়গায়। সেটি হচ্ছে যে মানুষকে ঘর বাড়ি ছেড়ে কোথাও যেতে হয়। তো মুজিবুল্লাহ যেত বিভিন্ন সময়, এখন অনেকগুলো স্কুল কাম শেল্টার করে দেওয়া হয়েছে, সেইখানে যে মানুষ উঠে গবাদি পশু নিয়ে যায়, কষ্ট গবাদি পশুর হয়, সমস্ত কিছু মিলিয়ে মানুষ কষ্ট পায় কিন্তু মানুষ সত্যিকার অর্থে সংগ্রামী, তারা আবার ঘুরে দাঁড়ায় এবং প্রতি বছর তারা কোনো বছর কম বন্যা কোনো বছর বেশি বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হয়। তা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সত্যিকার অর্থে এটি ঠিক আছে। সব সমস্যার সমাধান তো আর এটা করা সম্ভব নয়, কিন্তু যথেষ্ট প্রতুল যেটা আমরা করতে পারি। আর করোনা মহামারীতে এটি সত্যিকার অর্থে আমাদের জন্য মরার উপর খাড়ার ঘর মতো এসছে। কারণ হচ্ছে যে করোনা নিয়ে আমরা সত্যিকার অর্থেই দুশ্চিন্তায় আছি। একটা শক্তি যেটাকে আমরা দেখি, সেই শক্তির বিরুদ্ধে আমাদের অবিরত যুদ্ধ করে যেতে হচ্ছে। কিন্তু আমরা সম্ভবত ভাগ্যবান, আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন যে আমাদের মৃত্যুর হার অনেক কম এবং আমাদের দেশে যে আক্রান্ত, গ্রামে গঞ্জে যান, উনি গতকালকে যখন ওনার এলাকায় ছিলেন তখন আমার সাথে কথা হয়েছিল একবার অন্য একটা কারণে। উনিও দেখে থাকবেন যে গ্রামের মানুষ যারা একটু শহরের বাইরে থাকে তারা কিন্তু মাস্ক নিয়ে ততটা খুব একটা খেয়াল করে না। অনেকে মহিলার তো আমার মনে হয় ৯০-৯৫ গ্রামের মহিলারা মাস্ক পরেন না। তারপরেও সেই অর্থে কিন্তু সামগ্রিক যে আমাদের সংক্রমণ সেটা কিন্তু আল্লাহর রহমতে অনেক কম। আর আরেকটি কথা আমার মনে হয় যেটি উনি বলেছেন, আমারও সেটি মনে হয় যে স্ট্রেইন যেগুলো, ভাইরাস কিন্তু মাঝে মাঝে স্ট্রেইন চেঞ্জ করে, তাদের ক্যারেক্টার চেঞ্জ করে। তাই বাংলাদেশেরটা হচ্ছে কি, আমি বলবো না আমি এক্সপার্ট এর ব্যাপারে, আমি কার্ডিয়াক আমরা একটু শব্দ শুনতে অসুবিধা হচ্ছে। মিলাদ ভাই হয়তো আবারও আপনার সাথে যুক্ত হব। যেমনটা বলছিলেন যে আসলে এই বন্যা পরিস্থিতির একটি চ্যালেঞ্জ, সেটি নিশ্চয়ই কাটিয়ে উঠবে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী হাওড়ে তার এলাকায় ছিলেন, আমরাও সে সময়ে হাওড় থেকে সরাসরি তিনি কথা বলেছিলেন। সেখানেও আমরা কিন্তু এই চিত্রটি দেখিয়েছি যে বাংলাদেশে চিত্রটি সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমরা পার্শ্ববর্তী দেশের সঙ্গেও যদি তুলনা করি, এটি একটি দিন, আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, চ্যালেঞ্জ নতুন নতুন আসবে, কিন্তু বাংলাদেশের যে কর্মস্পৃহা সেটির মধ্য দিয়ে, পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু এক একটি চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। আমরা এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষক জনাব আহসানুল পারভেজ আছেন। স্যার, আপনার কাছে একদম সংক্ষিপ্ত একটি প্রশ্ন, যে সামনে কিন্তু কোরবানি আসছে এবং কোরবানিতে কেউ কেউ বলছে সংক্রমণ পারবে, আবার গ্রামীণ অর্থনীতিতে এর একটা বড় প্রভাব কিন্তু থাকে। প্রায় ২৩ থেকে ২৪ হাজার কোটি টাকার গ্রামীণ অর্থনীতিতে যোগান আসে, মানি ফ্লো বাড়ে, সব কিছু মিলে এটিও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ যে যদি আমরা ঠিকঠাক মতো কোরবানিটি করতে পারি এখন সকল ধর্মীয় বিধিবিধান মেনে, স্বাস্থ্যবিধি মেনে, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরও ভালো হবে। সব কিছু মিলে কি যোগ করবেন আহসানুল আলম পারভেজ? আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শককে সালাম দিচ্ছি এবং আলোচকদেরকে সম্মান জানাচ্ছি। আপনি যেভাবে শুরু করেছেন ওটাই উত্তর দিতে চাই যে এক একজন এক এক রকম কথা বলছে। দুর্ভাগ্যজনক ভাবে আমি সুযোগ এটা এরকম পাইনি বলার জন্য যে এক একজন এক এক পরিপ্রেক্ষিত থেকে কথা বলছে। আমি তো ধরেন এই ৫-৭ মাসের খাওয়া নিয়ে বাসায়
এয়ার কন্ডিশন রুমে বসে বই লিখছি। তো এখন আমার পক্ষে এটা বলা খুব স্বাভাবিক যে কোরবানি করার দরকার নাই, কোরবানি এবার সংক্রমণ বেশি হবে। কিন্তু দেশে কত লক্ষ জীব কোরবানি হয় এবং কত লক্ষ পরিবার এবং এক পরিবারে 5 জন করে, আমার একটা রাফ একটা এস্টিমেশন 4 লাখ মানুষ কোরবানির প্রাণী বিক্রি করে চলে। সো কোরবানির ব্যাপারে কোনো টাইপ দেওয়া যাবে না। আর যারা কোরবানির বিরোধী কথা বলে তাদেরকে আশ্বস্ত করতে চাই যে এইবার এমনি 30% মতো লোক কোরবানি করতে পারবে না অর্থনৈতিক অক্ষমতার জন্য, আর প্রায় আরো 20% লোক কোরবানি করবে না নিজেদের জ্ঞানের জন্য যে কোরবানি করা বোধহয় ভালো হবে না। তাই কোরবানি বাজারের আগের চিত্র যারা মনে করছে তাদেরকে আশ্বস্ত করতেছি। এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী যেহেতু আছে, মেয়রদেরকে বলা চাইতে আমি ওনাকে তাৎক্ষণিকভাবে এখন জানাতে চাই যে আগে কোরবানির বাজার কিভাবে হবে মেট্রোপলিটন এরিয়াতে ওটার একটা লেআউট থাকে, ওই লেআউট ছাড়াও এখন কোরবানির বাজারকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যেন ধাক্কাধাক্কি না হয়। তাই কোরবানির ব্যাপারটা খুব স্পষ্ট। আমি গরিবের সঙ্গে চলি, বাংলাদেশের কত লক্ষ কোরবানি হয় দেখেন, অত লক্ষ পরিবার গরু পেলেই বিক্রি করেই চলে। জি আমি আসবো পারভেজ, আবারও আপনার কাছে আসবো। দর্শক, আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী আছে, তার কাছে আমরা যাব। মাননীয় মন্ত্রী, যে কথা বলছিলাম যে কোরবানি আমরা যদি একটু তথ্য দিয়ে সহযোগিতা করি, প্রায় 1,10,00,000 পশু কোরবানি হয় এবং সেটি কিন্তু গ্রামীণ অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখে। আমরা যে যত কথাই বলি না কেন, কারণ বাংলাদেশ এমন একটি দেশ দ্রুত ঘুরে দাঁড়াতে এ দেশের জুড়ি মেলা ভার। সবকিছু মিলে গ্রামীণ অর্থনীতিতে শুধুমাত্র যে পশু কোরবানি সেটি নয়, পুষ্টি এবং ধর্মীয় বিধিবিধান তো আছেই, অন্যদিকে গ্রামীণ অনেক কর্মযজ্ঞ হয়, অনেক অর্থনীতির সাথে সম্পৃক্ত কর্মকাণ্ড কিন্তু এই সময় মানুষ সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের একটি গবেষণায় আমরা দেখেছিলাম। সবকিছু মিলে এই চ্যালেঞ্জ যদি আমরা জয়ী হতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ আরো অনেক এগিয়ে যাবে। মাননীয় মন্ত্রী, কি বলবেন? ধন্যবাদ। এই বিষয়টা যে কোরবানির ইকোনমিক্স অফ কোরবানি, অর্থনীতি, হ্যাঁ, অনেক পরিবার গরু লালন পালন করে কোরবানি আসবে, বেশি দামে বিক্রি করবে, এতে তার 2 পয়সা আয় হবে, এটাই তার পরিবারের মেইন আয়। এই হলো একদিক। আরো অনেক খামারি আছেন, বাণিজ্যিক ভাবে তারা গরু কিনে লালন পালন করে মোটা তাজা করে বিক্রি করবেন, আয় হবে। এই যে বিশাল একটা ইকোনমিক অ্যাক্টিভিটি, যদি কোরবানি যে আশঙ্কাটা যে কম হবে বা না হওয়ার তো প্রশ্নই নেই, কম হবে হয়তো, সেটা এক্সাক্ট নাম্বার আমি বলতে পারবো না। তবে এর যে একটা প্রভাব ইকোনমিতে পড়বে নিঃসন্দেহে, প্রশ্ন উঠে না, পড়বে, এবং সেটা হিসাব নিকাশও করব। সুতরাং আর আমার একটা মনে হয়, যেহেতু এর প্রচন্ড ধর্মীয় অনুভূতি এর মধ্যে জড়িত, এখানে মানুষ যারা ধরুন এবার তো কেউ হজে যাচ্ছেন না আমাদের এখান থেকে, এটা নিশ্চিত। সুতরাং যারা মনে প্রাণে ঠিক করছিলেন, নিয়ত করেছেন হজে যাবেন, তারা যাচ্ছেন না, কিন্তু তারা দেশে থাকছেন, তারা তো আরো উদ্যোগে বোধ হয় বেশি করে আরো কোরবানি দিবেন। সুতরাং আমি আশঙ্কা করছি না যে কোরবানি কম হবে কোনো কারণে, বরঞ্চ ধর্মীয় অনুভূতি স্ট্রঙ্গার হবে যারা নিয়ত করে যেতে পারলেন না, এবং তারা এটাকে পুষিয়ে দিবেন আরো বেশি করে কোরবানির ত্যাগের মাধ্যমে। ইকোনমিক যেটা ফল আউটের কথা বলছেন, এটা কোরবানির গরুর মাংস তো সরাসরি বিক্রি হয় না, এটা বিতরণ হয়ে যায় এবং দরিদ্র মানুষও অনেকগুলো পান এবং আত্মীয় স্বজন। সুতরাং প্রোটিনের যে একটা পয়েন্ট আপনি তুললেন, সেইটাও সাময়িকভাবে কিছুটা সাশ্রয় হয়। এগুলো সবই হবে বলে আমার ধারণা। এবং আমি মাত্র গতকালকে আমার গ্রাম থেকে এসেছি, 3 দিন থেকে কোরবানির আলোচনা শুনে এসেছি। আসবার সময় একটা বাজারের পাশ দিয়ে এসেছি, ওই বাজারটা আমাদের এলাকায় গরুর হাট বলে বেশ পরিচিত। আমি তাকিয়ে দেখলাম যে গরুর সংখ্যা মোটেও কম ছিল না, ভালো জাতের গরু, উন্নত জাতের। তবুও আমার ড্রাইভার সাহেব এটা বললো এটা খুব আর্লি, আরো কদিন পর বাড়বে, তো মানুষের চাঞ্চল্য দেখলাম। সুতরাং আমার মনে হয় যে ইকোনমিক ফল আউট নেগেটিভ হবে না, মানে যেটা হবে তাই হবে,
এবং এটা খুব একটা ক্ষতির কারণ বলে আমি মনে করছি। কিন্তু স্যার আমরা আসলে অনেক কিছুই কিন্তু আগে থেকে ফোরকাস্ট করি যে এটা হবে, বা আমাদের অর্থনীতিবিদদের এই বিষয়টি আছে, আমরা দেখি যে একেবারে গতানুগতিক, অর্থাৎ নতুন কোনো কিছু সামনে আসা, বা আমরা হাওরের ধান কাটার নিয়েই যদি কত প্রশ্ন তুলতে চাই, যে অধিকাংশ কৃষি অর্থনীতিবিদ যারা তারা বলেই দিয়েছেন যে এবছর হাওরের ধান নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ফলে আগাম তথ্য থাকার কারণে এবং একটা ইনিশিয়েটিভ আগে থেকে নেয়ার কারণে কিন্তু আমরা দেখেছি প্রায় 97% হাওরের ধান গোলায় উঠতে পেরেছে। এই বিষয়গুলো কিন্তু আমরা কখনো মাথায় রাখি না, আমরা একেবারে গতানুগতিক যে এবার করোনা এসছে, মানুষ বোধহয় কোরবানি দিবে না, অ্যাজ ইউজুয়াল 2-2-4, মানে এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। এই ধারাবাহিকতা যদি আমরা যে কোনো বিষয় গবেষণার মধ্যে আনি, তাহলে কিন্তু সবার জন্যই নতুন শঙ্কার সৃষ্টি হয়। মাননীয় মন্ত্রী কি বলবেন? ধন্যবাদ। শুনেন, এখানে যেটা মক্কা শরীফে এবার তো হজ হচ্ছে না, মানুষ যাচ্ছেন না, এটা তো নিশ্চিত। আপনি লক্ষ্য করবেন জুমা নামাজ নিয়ে সৌদি আরব, আরব দেশগুলা যেখানে আমরা ইসলামের উৎপত্তি স্থল জানি, সেখানে পর্যন্ত মসজিদে নামাজগুলো রেস্ট্রিক্টেড ছিল, অনেক জায়গায় বন্ধ করে দিয়েছিল তারা, ইনক্লুডিং ইভেন মক্কা মুআজ্জামা মদিনা শরীফে, আমি যত জানি, ভুল না হয়। কিন্তু আমরা আমাদের দেশে কোন মসজিদ লকিং এর তো প্রশ্ন উঠে না, এমনকি জামাতও রেগুলার হয়েছে যত জানি আমি, আরো এখানে আছি বিদ্যাজন বলতে পারবেন। সুতরাং আমাদের এখানে বোধ হয় ওই লেভেলে যে কোরবানি হবেই না, এইটা হবে না, ওইটা হবে না, এইটা বোধ সঠিক নয়। আমি দুই একটা জামাত, আমি আমার গ্রামে, আমি এই গত শুক্রবারে আমি ছিলাম একটা মসজিদে, প্যাক ছিল মসজিদ লোক, এবং ওই যে দূরত্ব অনেক সময় ডিফিকাল্ট ছিল বজায় রাখার। আমি এটা সাপোর্ট দিচ্ছি না যে কেন দূরত্ব নাই, কিন্তু বাস্তব হলো দূরত্ব মেনটেন করা যাচ্ছে না দুইটা কারণে। গ্রামের মানুষ এই সময় অতটা ভীত নই আমরা যতটা, নাম্বার ওয়ান, যে কোনো কারণে আমি বৈজ্ঞানিক আলোচনা যাচ্ছে না। আর সেকেন্ড হলো শুক্রবারের নামাজ, 5 বেলার নামাজ, কোরবানি, মসজিদ, এই সকল যে অনুষঙ্গগুলো, এইগুলোর সঙ্গে মানুষের আবেগ যে কত গভীর সেটা বিচার করে মন্তব্য করার মতো অবস্থানে আমি মোটেও নেই। সুতরাং আমি এই সম্বন্ধে আর বেশি কিছু বলতে চাই না। আমি মনে করি কোরবানিও হবে, সবই হবে, এবং এটা নিয়ে কোনো এখানে কোনো ইয়ে নাই। তবে একটা জিনিস আমি বলে শেষ করব, এই যে নানাজন নানা মতের কথা বললেন, এটা তো আমাদের গণতন্ত্রের সমাজের একটা শক্তি মনে করি। বলবে তার ধারণা, তার গবেষণা, তার চিন্তায় যদি নতুন কিছু আইডিয়া এসে থাকে প্রকাশ করবে, শেয়ার করবে, একটু তার ভয়েরও কোনো ব্যাপার নাই, তার প্রতি আমাদের উষ্মা বা ক্রোধেরও কোনো ব্যাপার আছে বলে মনে করি না, যতক্ষণ না পর্যন্ত সেটা আমাদের গভীরে কোথাও আঘাত না করে। এইগুলো অসংখ্য ধন্যবাদ। এবং এই সরকার যারা পরিচালনা করেন, আমাদের সঙ্গে ডাক্তার আবুল কালাম আজাদ স্যার আছেন, তার কাছে যাব, আমরা আবারও একটু আপডেট শুনবো তার কাছ থেকে, যে এই পরিস্থিতিতে অর্থাৎ 122তম দিনে আমরা অতিক্রম করছি, আসলে আমাদের এই করোনা নেচার, গতি প্রকৃতি, অর্থনীতির ধারাবাহিকতা কোন জায়গায় থাকবে, আবারও একটু স্যারের কাছ থেকে শুনবো। কিন্তু ছোট্ট করে হাবিবে মিলাদের কাছে যেতে চাই, সে সময়ে তার শব্দে কিছুটা সমস্যা হচ্ছিল। মিলাদ ভাই, একটা বিষয় যে যেহেতু সিরাজগঞ্জ বা একেবারে বানভাসী মানুষের একটা বিষয় খুব কাছ থেকে দেখার সুযোগ থাকে, আবার কোরবানি নিয়ে বলছিলাম যে এটি একটি আমাদের কাছে নতুন ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যদি আমরা উতরে উঠতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতি যেমন আছে, আর সব দিক থেকে একটা ভালো অবস্থায় কিন্তু আমরা যাব, যদি আমরা সফলভাবে নিয়ম নীতি মেনে কোরবানিটা করতে পারি। আপনার নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে, মিলাদ ভাই। হ্যাঁ, আপনি দেখেন যে সত্যিকার অর্থে কোরবানির হাট, কোরবানির পশু বিক্রি কিংবা কোরবানির হাট জমে, এতে কোনো সমস্যা হবে না। এবং আমি আমার সিরাজগঞ্জে অনেকগুলো হাট ইতিমধ্যেই আমরা জেনেছি যে আসলে লোক সমাগম এবং পশু সমাগম বেশ ভালো, এবং এরা দিন দিন বাড়তেই থাকবে। কথাটি হচ্ছে যে আমরা আসলে আহ যেটিতে সমস্যায় পড়বো সেটি হচ্ছে যে স্বাস্থ্যবিধি আসলে মানা হয় না। এবং এটা যে না জানি তাও না, কিন্তু কেন যেন আমরা মানি না, এই কথাটা আমরা সবসময় খেয়াল করে থাকি। সুতরাং করোনার প্রভাবটা এর জন্য বাড়বে, এটা ধরে রাখতেই হবে। এটা যে কোনো, এর জন্য কোনো স্পেশালিস্ট হওয়ার দরকার নাই যে আমি বলতে পারবো না, কারণ মানুষের সংস্পর্শে করোনা বাড়ে এবং প্রতি 5 জনে একজনের করোনা যাদের টেস্ট করা হয়েছে। সুতরাং করোনার সংখ্যা বাড়তেই থাকবে। কিন্তু ব্যবসা বাণিজ্য এখন দামটা সম্বন্ধে একটাই যে কথা হচ্ছে যে হয়তো গরু কম কেনা হবে, খাসি কম কেনা হবে, হয়তো যারা বিক্রি করছে তারা ভাবতে পারে তাড়াতাড়ি বিক্রি করে দেই, একটু কম দামে ছেড়ে দেই, এবং এটা ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়তে পারে। তবে যেভাবে দেখছি তাতে মনে হয় যে সত্যিকার অর্থে সেই প্রভাবটি পড়ার সম্ভাবনা খুবই কম।
জি, আসবো পারভেজ স্যার, আপনার কাছেও আসবো, কিন্তু আমরা একটু আবুল কালাম আজাদ স্যারের কাছে যাব। যে স্যার, শুরুর দিকে আমাদের স্যার বলছিলেন, মান্নান স্যার বলছিলেন যে আসলে করোনা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে একটি ট্রেন্ড, বিশ্বব্যাপী এটি আছে, যে অনেক বেশি মানুষ আক্রান্ত হবেন, কিন্তু তাদের দুর্বলতা এবং মানে মৃত্যুর হার অনেক কমবে, এরকম একটি কথা আমরা শুনছি। আর যেহেতু আমরা 121-22তম দিনে অতিবাহিত করছি, নিশ্চয়ই প্রতিদিন আপনারা হিসেব টিসেব রাখেন, গেল 2-3 দিন ধরে আক্রান্তের হার কমছে, আবার পার্শ্ববর্তী ভারতে আক্রান্ত হু হু করে বাড়ছে। মানে বিচিত্র গতি প্রকৃতি, নিশ্চয়ই অনেক কিছু বলার আছে স্যার। আহ, ধন্যবাদ। আজকে অনেক সম্মানিত মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় এমপি মহোদয় এবং অর্থনীতিবিদরা রয়েছেন, এবং সেখানে আমি তাদের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলাম। তো আমরা তো আসলে দেখেন অনেকগুলো চ্যালেঞ্জ এই মুহূর্তে মোকাবেলা করছি। তো এখানে আমাদের করোনার চ্যালেঞ্জ, আমাদের 4 মাস ধরে আমাদের বন্যার চ্যালেঞ্জ, আমাদের ডেঙ্গু নিয়ে চিন্তার চ্যালেঞ্জ, হ্যাঁ, হ্যাঁ। এবং আমাদের কোরবানির চ্যালেঞ্জ, এবং মানুষকে সংক্রমণ ঠেকাবার জন্য আমাদের চ্যালেঞ্জ, সর্বোপরি আমাদের অর্থনীতির একটা চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জের মধ্যে আমরা কাজ করছি। এখানে এইরকম একটা মানে একটা চ্যালেঞ্জের সময় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তথ্য চলে আসে। তো আপনার যে প্রশ্নটা, তার যদি স্পেসিফিক আনসার করি আমি, এবং আমরা ঢাকা মেডিকেল কলেজে যেটা দেখছি যে গত সপ্তাহে আমাদের প্রায় 750 রোগী থাকতো, আজকে আমাদের রোগীর সংখ্যা 474 জন। 474 জন আমাদের রোগী রয়েছে। এটা আমাদের একটা ভালো দিক যে আমাদের সংখ্যাটা কমেছে। এটার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। একটা হলো যে আপনার আমাদের অনেকগুলো স্থাপনাই, হসপিটাল এবং গভর্নমেন্ট লেভেলে, প্রাইভেট লেভেলে এরা প্রস্তুত, এরা রোগীর সেবা দিচ্ছেন। এবং আমরা জানি যে এই সপ্তাহে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে তাদের হসপিটালে এই সার্ভিসটা দিচ্ছে, এবং অন্যান্য প্রাইভেট কতগুলো হসপিটাল, আমাদের হলি ফ্যামিলি, রেড ক্রিসেন্ট হসপিটালে সেবা দিচ্ছে, আমাদের অনেকগুলো প্রাইভেট জায়গায় হচ্ছে। সেই কারণে একটা ব্যাপার যে ঢাকা মেডিকেল কলেজের উপরে যে চাপ ছিল সেটার জায়গায় একটা আপনার সংখ্যাটা কমে এসছে। তবে আমরা এতে আশ্বস্ত হচ্ছি না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখনো কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের কমিউনিটি ট্রান্সমিশনের ভয়টা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই একদিন 2 দিন 3 দিনের সংখ্যা দেখে আসলে মন্তব্য করা ঠিক নয়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা এইটা বলতে পারি যে আমাদের যতজন রোগী ভর্তি হয়েছে, যতজন আমরা চিকিৎসা করছি, তাদের বিরাট একটি সংখ্যা কিন্তু আমাদের এরা ভালো হয়ে যাচ্ছে। এবং এই একটা পরিসংখ্যান কিন্তু দেখবেন যে একটা, এই ভালো হওয়াটা ওই টেস্ট করার ব্যাপার তো, এবং এর মধ্যে দেখবেন যে প্রতিনিয়তই আমাদের যে সংখ্যাটা, এটা অলমোস্ট 40%-এর উপরে আমরা ইতিমধ্যে হিসাব পেয়ে গেছি। আমাদের যে আক্রান্ত হয়েছেন 40% কিন্তু আমাদের একদম কমপ্লিটলি রিকভার করেছেন, তাদের টেস্ট নেগেটিভ এসছে, অর্থাৎ তারা এখন ক্ষম হয়েছে। তো সেটা একটা আমাদের ভালো দিক, আমাদের সংখ্যাটা। কিন্তু তারপরেও আমরা মনে করি যে আমাদের করোনা এখনো আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। আমাদের অনেক অনেক সংখ্যা মোকাবেলা করতে হতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাতে সংখ্যাটা কমে এসেছিল, কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে সংখ্যাটা কম ছিল সেখানে আবার নাম্বার অফ কেসেস বেড়েছে। আর একটি ভালো খবর দিতে চাই আপনাকে, আমাদের ঢাকা মেডিকেল কলেজে যেটা হলো যে আমরা আমাদের কোভিড নন কোভিড মিলিয়ে গত 24 ঘন্টায় আমাদের এখানে 9 জনের মৃত্যু হয়েছে, যেটা আগের দিন একটু বেশি ছিল। তো আমাদের এখানে আমাদের ডক্টররা মানে আগের চেয়ে প্রিপেয়ার, হসপিটাল প্রিপেয়ারনেস ভালো, আমাদের অক্সিজেন ডেলিভারি সিস্টেমটা ইমপ্রুভ করেছে। আমরা একসময় খুব হতাশ ছিলাম যে আমাদের অক্সিজেন ডেলিভারিটা বোধহয় কতখানি কার্যকর হচ্ছে না, কিন্তু আমরা এখন দিচ্ছি। এবং আমরা এখন হাই ফ্লো নেজাল ক্যানুলা আমাদের অনেকগুলোই জোগাড় হয়ে গেছে, আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর পেয়েছি, এবং যার ফলে প্রত্যেকে এবং আমাদের সমাজের অনেক অনেক আমাদের হিতৈষী ব্যক্তিরা তারা কিন্তু এই এই জিনিসগুলো দান করছে। সেই জন্য আমাদের ডক্টরদের ট্রেনিংটা এখন যথেষ্ট কাজে লাগছে, ডক্টররা অনেকখানি প্রিপেয়ার, হসপিটালের প্রিপেয়ারনেস বেড়েছে, এবং 3 নম্বর কথা হলো যে পদ্ধতিগুলো দিয়ে আমরা চিকিৎসা করে থাকি সেটাও ভালো হচ্ছে। ইত্যাদি কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কেসেস রিকভারিটা ভালো। এবং আমাদের আরেকটা বড় জায়গা আমি একটু আপনাকে জানাতে চাই যে আমাদের অনেক ডক্টর কিন্তু এই এই পেশেন্টদের আপনার টেলিমেডিসিনের মাধ্যমে তারা কিন্তু বাসায় রেখে রেখে চিকিৎসা করছে। এই কিন্তু একটা বিরাট অংশ আমাদের কিন্তু উপকার পাচ্ছেন ডক্টরদের কাছ থেকে, যারা এই টেলিমেডিসিন, এবং এটা কিন্তু আমিও যুক্ত আছি। আমিও টেলিমেডিসিনের প্রত্যহ অনেকজন রোগীকে চিকিৎসা করছি, এবং আমরা যে জায়গাটা গুরুত্ব দিয়েছি, আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে আপনার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ
হচ্ছে আপনার রক্তে অক্সিজেনের পরিমাণটা কেমন। আপনি যদি দেখেন যে আপনার অক্সিজেন মাপার মেশিন দিয়ে অক্সিজেন কনসেন্ট্রেশনটা খুব ভালো, তাহলে আপনার হসপিটালে যাওয়ার দরকার নেই। আপনার হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়বে যদি অক্সিজেন দেওয়ার দরকার পড়ে। অতএব আমাদের মানুষরা অনেক অনেক সচেতন হয়েছে এবং অনেক অনেক বেশি মানুষ, যেটা আমেরিকা আপনার এপ্রিল মেতে দেখা গেল যে তাদের অক্সিজেন মাপার মেশিন অক্সিমিটার নেই বাজারে, কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে আমরা পালস অক্সিমিটার অনেক অনেক লোককে দিতে পারছি, আমাদের ডক্টরদের কাছে রয়েছে। এবং আমরা যে মানুষকে বলছি যে তুমি অক্সিমিটারটা কিনে নিয়ে মাপো, এবং তারা মাপছেন, এবং এতে কিন্তু আমাদের রিকভারি রেটটা অনেক বেড়েছে এবং আমাদের রোগীদের হসপিটালে আসারও প্রয়োজন পড়ছে না, যেটা একদম প্রথম আমরা বলেছিলাম যে ৮০% লোককে আমরা বাসায় চিকিৎসা দিতে সক্ষম। এটা কিন্তু আমাদের দেশের মানুষরা অনেকেই এখন গ্রহণ করছেন, এটাও একটা ভালো দিক। তারপরেও আমি বলবো যে আমাদের এই জায়গায় বসে থাকলে চলবে না। আমাদের যে আহ্বান রয়েছে মানুষের প্রতি, যে তাকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলা, তাকে মাস্ক পরে থাকা, তাদের কখনো যদি কারো একটু অসুবিধা হয় সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করা, নিজেকে আইসোলেশনে রাখা। আমি যেন আমার পরিবারের দুঃখের কারণ না হই, আমি যেন একজন থেকে আমার পরিবারের কাউকে ছড়িয়ে না দিই, এইটা কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে এটা এত ছোঁয়াচে রোগ যে একজন যদি বাসায় থাকে প্রতিজন সদস্যের এটা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। স্যার এবং স্যার আমার আমার একটা ছোট্ট প্রশ্ন যে আমরা ১ মাস আগে মানে যে ধরনের সমালোচনা শুনতাম একেবারে সর্বত্র, কেন আমাদের আইসিইউ বেড নেই, কেন কম থাকবে, অমুক তমুক, সরকার কেন বাজেট বাড়াচ্ছে না স্বাস্থ্য খাতে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনারা যারা চিকিৎসা করছেন, কারণ আপনি প্রায়শই আপনার সঙ্গে আমাদের কথা বলতে হয় এবং আমরা এটিএন নিউজের পরিবারেরই একজন সদস্য মনে করি আপনাকে, এবং শুধুমাত্র এই যে হাই ফ্লো অক্সিজেন সেই ব্যবস্থাপনাটা ঠিক করে রাতারাতি একটি কিন্তু আমূল পরিবর্তন আসলো এই করোনা চিকিৎসায়, সেটাও তো এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা, সেই কথা কি আমরা বলতে পারবো? অবশ্যই, অবশ্যই। এটা আমরা আমরা যখন আমাদের আসলে এইরকম একটা রোগে এই যে ৫০ লিটার ৬০ লিটার অক্সিজেন লাগে, এবং আমাদের মধ্যবর্তী যে পর্যায়ে আমরা ৬ লিটার ১০ লিটার ১৫ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারতাম, এবং ১৫ লিটারের পরে যখন দেখা গেল যে রোগীর অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তখন আমাদের ভেন্টিলেটর ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু যখন এই মধ্যবর্তী ব্যবস্থাটা আমরা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই এর মাধ্যমে, যখন হাই ফ্লো নেজাল ক্যানুলা অক্সিজেন কনসেন্ট্রেটরের মাধ্যমে আমরা যখন তাকে অক্সিজেন দিতে সক্ষম হলাম, রাতারাতি একটা বৈপ্লবিক পরিবর্তন আসলো। আমাদের রোগীর ম্যানেজমেন্ট হচ্ছে এবং আমরা চিকিৎসা দিতে পারছি। এই মুহূর্তে আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমাদের একজন জাতীয় নেতা হায়দর আকবর খান রণ, তিনি চিকিৎসা নিচ্ছেন। তাকে আমরা এই বিকেল বেলাও তার একটা মেডিকেল বোর্ড করলাম আমার নেতৃত্বে, এবং সেখানে তাকে আমরা এই হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে তাকে আমরা ৫০ লিটার অক্সিজেনে তার স্যাচুরেশন 94-95% মেইনটেইন হচ্ছে। এইটা কিন্তু সম্ভব ছিল না আগে। আমরা এখন কিন্তু এই জায়গাটায় কাজ করতে পারছি, এবং সেই জন্য আমরা আমাদের দেশের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা চেষ্টা করছি, আমরা বলছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাই যেভাবে এগিয়ে এসছেন এটা আসলে অসাধারণ। এটা কল্প কাহিনীকেও হার মানাবে, এবং অনেক বড় বড় দেশের এত প্রিপেয়ারনেস ছিল না। আপনারা দেখেছেন যে আমেরিকায় তারা যখন এই ভেন্টিলেটরে দিয়েছেন তাদের 50-80% তাদের ডেথ রেট, এবং সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা মুশকিল। কিন্তু আমাদের দেখেন, আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স অন্যরকম বলছে। আমাদের হসপিটালে আজকে আমার যেটা সংখ্যা ৪৭৪ জন রোগীর মধ্যে আমার ৩৪০ জন রোগী বিভিন্ন ভাবে অক্সিজেন পাচ্ছেন, তাদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে, এবং তার মাত্রা অনুযায়ী আমরা কাউকে অক্সিজেন কনসেন্ট্রেটর দিতে পারছি, কাউকে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা দিতে পারছি। এগুলো কিন্তু সবই আমাদের খুব অল্প সময়ের মধ্যে অ্যাচিভমেন্ট। এটা অবশ্যই আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নজরদারি রয়েছে, আমি তাকেই সাধুবাদ জানাবো যে প্রত্যেকে মিলে আমরা কাজ করছি। আমরা বসে থাকি নাই। আমরা হয়তো সমালোচনা শুনেছি, আমরা বিভিন্ন রকমের সমালোচনা শুনেছি, কিন্তু আমরা কাজের কাজটি করার জন্য চেষ্টা করেছি। এই জন্য স্যার আমি আবারও যুক্ত হব আপনার সঙ্গে। আমি শুধু মান্নান স্যারকে একটু মনে করিয়ে দিতে চাই, স্যার আজকে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমি যতটুকু অর্থনীতি বুঝি তাতে আমার কাছে মনে হয়েছে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটি ভেবেছেন, কারণ আপনিও ছিলেন সেই বৈঠকটিতে, সেখানে আমরা আমাদের 36 বিলিয়ন রিজার্ভ এই মুহূর্তে,
রিজার্ভ থেকে সরকার উন্নয়ন ব্যয়ে ঋণ গ্রহণ করতে পারে কি পারে না সেই ব্যবস্থাটি খতিয়ে দেখতে বলেছেন। অর্থাৎ আমরা যদি রিজার্ভ থেকে উন্নয়ন ব্যয় খরচ করি এই ঋণ নিয়ে, এবং সেটি কিন্তু এই মুহূর্তে অনেকেই বসে আছে, কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডগুলি যদি চলে এবং এই রিজার্ভের অর্থ দিয়ে, এটিও কিন্তু একটি বৈপ্লবিক সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে যতটুকু অর্থনীতি বুঝি। কিন্তু আমি জানি বাংলাদেশের মানুষ বুঝুক আর না বুঝুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে কালকেই কোনো কোনো অর্থনীতিবিদ বা কেউ কেউ বলবেন যে তাহলে রিজার্ভ থেকে টাকা নিতে হচ্ছে, নিশ্চয়ই খারাপ অবস্থা, এই ধরনের নানান পরিস্থিতি মানে সমালোচনার ঝড় তুলবেন। কিন্তু আমার এত বেশি রিজার্ভ জমিয়ে রেখে তাহলে কি লাভ, এই প্রশ্ন আপনার কাছ থেকে শুনবো। আমি একেবারে ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। করোনা আসছে যত চ্যালেঞ্জ, মাননীয় মন্ত্রী আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে আমরা রিজার্ভ থেকে 36 বিলিয়ন রিজার্ভ, আমরা তো সেখান থেকে ঋণ নিতেই পারি, উন্নয়ন কর্মকাণ্ডগুলো তো আমরা অব্যাহত রাখতেই পারি, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। ঠিকই বলছেন, আজকে আমাদের একনেট সভা ছিল, সেখানে এইটা এজেন্ডা ছিল না, কথায় কথায় আসলো যখন আমরা বিদেশি ঋণ টিন নেই, প্রায় আমরা নেই, এবং এটা একটা প্রস্তাব চমৎকার এবং অভিনব ইন এ সেন্স যে আমাদের মধ্যে দেশে আমরা নিজস্ব রিজার্ভ, যেটা আগে প্রায় ছিলই না, সে যে এমন এক পর্যায়ে পৌঁছেছি যে আমরা এখন এটাতে হাত দিতে পারি, এটা একটা শক্তির পরিচয়। মেডিকেলের ব্যাপারে যেমন আমাদের ঢাকার যে প্রফেসর আবুল কালাম বলছিলেন যে তার শক্তি বৃদ্ধি হয়েছে, আমি খুব উৎফুল্ল বোধ করছিলাম। ঠিক সকালে ঠিক আরেক ধরনের রিজার্ভ আমাদের $36 বিলিয়ন পৌঁছে গেছে, এই সংবাদটা আমরা ওখানে পেলাম। তখন তিনি বললেন আমরা তো এডিবি থেকে ঋণ করি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ করি ডলারের জন্য, যেহেতু আমাদের ডলারের ঘাটতি আছে, যেহেতু আমাদের নিজেদের ডলার আছে, আমরা আমাদের একটা রিজার্ভের একটা বড় অংশকে ধরে রেখে বাকিটা কেন আমরা নিজেরা বড় করতে পারবো না। কথা শুধু একটাই, আমার থেকে বড় করবে, আমরা বড় করবো ডলারে, ফেরত দিব ডলারে, ডলারে বড় করে টাকা ফেরত দিব, সেইটা অনেক ক্ষতি হবে। এগুলা মানে কথায় কথায় আসছিল। এবং আমিও, আপনি যেমন, আমি জানি না এখানে প্রফেসর পারভেজ যারা ভালো বলতে পারবেন, আমি কোনো অর্থনীতিবিদ নই, তবে আমার কাছে মনে হয়েছে এটা সম্ভব। কেন সম্ভব হবে না, অনেকেই তাই করে, অনেক দেশেই তাই করে। আমরা একটা আলাদা অ্যাকাউন্ট করবো, বাংলাদেশ ব্যাংকে সেই অ্যাকাউন্টটা দেখভাল করবে, ওখান থেকে বড় করবো, ওখানে ফেরত দিব। তো তিনি কোনো নির্দেশ দেননি এখনো, তিনি বলছেন যে আপনারা এটা খতিয়ে দেখে পরীক্ষা করে দেখেন, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকে তিনি বলেছেন যে আপনারা খতিয়ে দেখুন যে এটাকে আমরা ব্যবহার করতে পারি কিনা আমাদের রিজার্ভ, এবং রিজার্ভ থেকে আমরা ধার নিব ইত্যাদি। সুতরাং এটা বললাম যে অর্থনীতির শক্তির পরিচয়, ঠিক যেমন আমাদের মেডিকেল শক্তিরও ক্যাপাসিটি বৃদ্ধি পেয়েছে। প্রথম যেভাবে আমরা প্রথম দিকে যে কিছুই নাই ছিলাম, সেই জায়গায় সবচেয়ে আনন্দ লাগলো 700 নর্মালি থাকে, আজকে ওনার 474 আছে। হয়তো উনি বলবেন যে আমি অতটা কোনো গভীর অর্থ দেখছি না, তো আমি দেখছি, আমি একজন সাধারণ পাবলিক হিসাবে, আশাবাদী ব্যক্তি হিসাবে, এর মধ্যেও কিন্তু আমি ভালো সংবাদ পড়ছি। 700 থেকে 474 নামছে, ঠিক তেমনি ওই রিজার্ভের ক্ষেত্রে আমরা ভালো সংবাদ পেয়েছি। শুধু দুইটা রিজার্ভই। স্যার আমার একটি কথা মনে হলো যে আপনার কথা শুনে, আপনার দুটি শব্দ শুনে, যে কিছুই নাই, এই শব্দ দুটি শুনে আমার একটি কথা মনে পড়লো যে আমাদের প্রবাসীদের আয়, রেমিটেন্স, এইটা নিয়ে আমরা শুনছিলাম যে এই কোভিডের কারণে বিশ্বব্যাপী নানান ধরনের খারাপ পরিস্থিতি, আমাদের প্রবাসীদের আয় কমে যাবে, এগুলো আমরা গণমাধ্যমে খবর প্রচার করছিলাম। তো সেই ধারাবাহিকতায় যখন রোজার ঈদটি এলো, আমরা দেখলাম যে 1 থেকে 19 দিনের মধ্যে প্রায় 8,500 কোটি টাকা আমাদের এখানে এলো। আবার কোরবানির ঈদ আসছে, আমাদের রেমিটার্স ভাইরা আমি মনে করব যে শিক্ষিতদের মতো অত বেশি চালাক নয়, তারা কিন্তু সমস্ত উপার্জনটি দেশে পাঠান। এবং আজকে 34 বিলিয়নের কথা বলছি, আমরা হয়তো আগামী 2 সপ্তাহের মধ্যে 37-38 বিলিয়নও কিন্তু অতিক্রম করতে পারে, এরকম একটি পরিস্থিতি। অর্থাৎ বিশ্বব্যাপী সবারই খারাপ পরিস্থিতি, কিন্তু আমাদের যে শক্তি, সেই শক্তির জায়গা কিন্তু এইটি। কিন্তু সমালোচনা তো শুনতেই হবে, এবং সেই সমালোচকরাই বলবে যে তাহলে সরকারের অবস্থা এত খারাপ হয়ে গেল যে সেই রিজার্ভ থেকে, কিন্তু আমার রিজার্ভ রেখে লাভ
আমার টাকা বলছেন। আমি ব্যবহার করবো, এখানে আবার আমি বুঝলাম না, তো আমারই টাকা, আমার টাকা আমি কিভাবে ব্যবহার করবো, এটা আমার অধিকার আছে। সেগুলো কেউ করতে পারে নানা অ্যাঙ্গেল থেকে। এটা নিয়ে আমরা কোনো ভীত সন্ত্রস্ত নই। আমরা যেটা আগেও বলছিলাম, হুম, আলোচনা হবে, হুম, আলোচনা আমরা শুনবো, হুম। আমরা আমাদের মতো করে। আচ্ছা, আলোচনার মধ্যে অনেক কিছু থাকতে পারে শিক্ষণীয়, আমরা শিখবো, সেটা আহ, কন্ডিশন। স্যার আমরা আমাদের সঙ্গে পারভেজ স্যার আছেন, স্যারের কাছ থেকে শুনবো যে স্যার যেমনটা বলছিলাম যে আসলে সমালোচনা করতে কোনো ট্যাক্স লাগে না, অতএব এটা তো বলতেই পারি যে কেন সরকারের এটা নিতে হলো। আমরা কালকেই হয়তো শুনবো এটা। স্যার আপনি কিভাবে দেখেন বিষয়টি? আচ্ছা দেখেন, আমি আমার ওই অজ্ঞতার প্রতি আমার ভাই, বড় ভাই মাননীয় মন্ত্রী, ওনার কথাগুলা রিপিট না করে শুধু তিনটে জিনিস বলতে চাই। সেটা হচ্ছে আমাদের এখানে সমালোচনা হচ্ছে কেন, এক ধরনের ইগনোরেন্স থেকে কেন, হুম, এইটা পরিষ্কার করা দরকার যে একটি দেশের রিজার্ভ 3 মাসের ইম্পোর্ট বিল দিতে পারলে এটাকে আমরা অ্যাডিকুয়েট মনে করি। এখন এটা 6 মাস, 9 মাস এবং আমাদের রিজার্ভ আরো বৃদ্ধি পেলে আমরা আমাদের 1 বছরের ইম্পোর্ট বিল দিতে পারবো। তাহলে প্রশ্ন আসে এখন পরিস্থিতিটা কি? অর্থনীতিবিদ, আমরা তো লেখাপড়া কম করেছি, আমি অর্থনীতির ছাত্র। আমি মনে করি বিশ্বের পুরো সবার জন্য আর আমাদের জন্য এটা একটা মহা দুর্যোগ। তো এই মহা দুর্যোগে রিজার্ভ ব্যবহার না করা, রিজার্ভ যারা আর্ন করেছে, আমরা যারা এটা যারা কন্ট্রিবিউশন আছে, তাদেরকে বঞ্চিত করা নয় কি? হ্যাঁ, এখন প্রশ্ন আছে, সমালোচকরা মনে করছে যে রিজার্ভ ভেঙে খরচ করে দুর্নীতি হবে। এই জায়গায় মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছে পেয়েছি, ওনার মাধ্যমে নেত্রীকে অনুরোধ করতে চাইবো যে রিজার্ভ অবশ্যই রিজার্ভ থেকে রিজার্ভ ইউজ করার পক্ষে আমি মত দিচ্ছি, কিন্তু এই কোথায় ইউজ হবে সেটা ক্ষেত্রগুলো জি, না সেটা তো বটেই, সেটা তো সরকার করে, কিন্তু সেটা তো স্পেসিফিক। করতেই হয়। কিন্তু আমরা আসলে কতটা খোঁজ খবর রাখি এটি একটি দিক। আমি একদম ছোট করে, আমাদের সঙ্গে হাবিব মিলাদ আছে। হাবিব ভাই, আমার কাছে একটা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে এবার মিলে 17টি বাজেট তিনি দিয়েছেন। অর্থাৎ যিনি 17টি বাজেট দেন তাকে উল্টো পাল্টা বোঝানো অনেক কঠিন আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। আপনি কি মনে করেন মিলাদ ভাই? আসলেই তো অভিজ্ঞতা একটা ব্যাপার আছে, সাথে সাথে দূরদর্শিতা, যেটা দুটোই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রয়েছে, এটা আপনারা জানেন। সুতরাং এটা নিয়ে কোনো কথা নেই। কথাটি হচ্ছে যে 17 বছরের অভিজ্ঞতা সঞ্চয় করে আপনি দেখেন, অন্য কেউ কি বলেছে জানি না, তিনি কিন্তু আজকে এসে একনেকের মিটিং এ কথাটি বলেছেন, হয়তো অনেকে চিন্তাই করেনি। এখন চিন্তা ভাবনা একটা খোরাক হলো, হয়তো এইটা থেকেই আমরা বেরিয়ে আসতে পারবো। আপনি চিন্তা করে দেখেন, আমাদের দেশ কিন্তু একবার এক এক ভাবে সমস্যা থেকে বেরিয়ে আসে। আমি তখন দেশের বাইরে ছিলাম, ইংল্যান্ডে ছিলাম, তখন ইউরোপে রিসেশন হলো এই 2007, 8, 9 এর দিকে। তো দেখা গেল যে বাংলাদেশে কিন্তু রিসেশনের প্রভাবটা তেমন পড়েনি এবং কোনো না কোনো ভাবে বের হয়ে চলে গেছে এই লোকাল ডোমেস্টিক প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। এবং এবারও আমার যেন কেন মনে হচ্ছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, সত্যিকার অর্থে আমি অর্থনীতি না অর্থনীতি সম্বন্ধে বলতে পারবো না, এখনো কিন্তু আমরা কোনো তেমন হুমকির সম্মুখীন হয়নি অর্থনৈতিক ভাবে। এবং এই যে ধান উৎপাদন, বাম্পার ফলন, সাথে সাথে আবার ধান সঠিক সময়ে কেটে ঘরে উঠানো, আমাদের কয়েক মাসের খাদ্যের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন আমাদের যেটি রয়েছে অর্থনীতিতে, চাকা ঘুরতে হলে আল্লাহ তাআলার আসলে আশীর্বাদ আছে আমাদের উপর, জননেত্রী শেখ হাসিনার উপরে। এই কারণেই যে আপনি দেখেন, এই যে ডক্টর আবুল কালাম আজাদ বললেন, যে করোনার পেশেন্টের সংখ্যা, যদি কেউ সত্যিকার অর্থে অসুস্থ হয়ে পড়ে, তাকে কিন্তু হসপিটালে যেতেই হবে, সেবা যাই পাক না কেন। আমরা মনে করি অনেক ভালো সেবা পাই, আমি অন্য অর্থেই বলছি, কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না। এবং বরঞ্চ এই ঢাকাতে কয়েক হাজার বেডের মধ্যে কিন্তু এখনো রোগী দিয়ে যে ভর্তি, আমি হলি ফ্যামিলির কথা জানি, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির কথা জানি, ঢাকা মেডিকেল কলেজের কথা শুনলাম, যে একজন রোগী দিয়ে গাদাগাদি আরো রোগী বাইরে ভর্তি হয়ে আছে, তা কিন্তু না। সুতরাং আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে এই করোনার সময়টিতে আমরা মনে হয় এমন একটা অবস্থায় আছি যে এই করোনা কালও আমরা অতিক্রান্ত করতে পারবো খুব সহজেই। তবে ভুললে চলবে না যে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং এটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। এই অস্ত্রটি রেখে আমরা যদি চলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা সকল বাধা অতিক্রম করতে পারবো জি, বলে অসংখ্য আমার ধন্যবাদ। বিশ্বাস। আপনার এই কথা সূত্র ধরে কিছুক্ষণ আগে আবুল কালাম আজাদ স্যার বলছিলেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুরুর দিকে তাদেরকে ওই পালস অক্সিমিটার যেটি, সেটিও কিন্তু তাদের এখানে বাজারে পাওয়া যাচ্ছিল না, বা নাই, তাদের তো মানে তাদের দরকার পড়ে না বলে হয়তো। কিন্তু আমি যদি বাংলাদেশের চিত্রটি দেখি, যে মধ্যবিত্ত প্রত্যেকের ঘরে খুঁজলে
পালস অক্সিমিটার একেবারে ছোট সাইজের যেটি, সেটি কিন্তু পাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশের মানুষের যে সচেতনতার জায়গা, এটি একটি দিক। অন্যদিকে আরেকটি অসচেতনতার জায়গা হচ্ছে তারা মাস্ক পরছেন না, এটিও একটি বড় চ্যালেঞ্জ। অর্থাৎ এটি নিউজ বারবার এই বিষয়গুলো প্রচার করছে যে বিশ্বের অন্তত 10টি বড় রাষ্ট্রের উদাহরণ আমরা দিতে পারি যে তারা শুধুমাত্র মাস্ক পরে করোনাকে আটকে দিয়েছেন। এবং সেটি আমরা যত বেশি এটি প্রচার করব বা সাধারণ মানুষ যতটা শিখবেন, যত বেশি পালন করবেন, তাতে করে কিন্তু বাংলাদেশের এই মঙ্গল। এই ধারাবাহিকতায় আমাদের আরো কিছু করার আছে কিনা আবুল কালাম আজাদ স্যার? নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে স্যার। ধন্যবাদ। আসলে আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের চেষ্টাটা সফল হবে যখন সবার সহযোগিতা হবে। আমরা মানুষের জন্য কাজ করছি, আমাদের সাধারণ মানুষ প্রত্যেকেই আমার দেশের তাদের যে চিকিৎসার অধিকার, সেই কথাটা আমরা বারবার ব্যক্ত করি। আমরা প্রথম দিকে বলছিলাম যে আমাদের এই রোগটাকে প্রিভেন্ট করতে হবে, ঠেকাতে হবে, এবং প্রিভেনশন ওয়াজ এ বেটার পলিসি। কিন্তু দেখা গেল যে না, আলটিমেটলি বিভিন্ন ভাবে এটা একের পর এক অবস্থার পরিবর্তনের ফলে আমাদের কেসেস হলো, আমরা কেসের সংখ্যা বাড়লো, এবং আলটিমেটলি এক সময় দেখলাম যে কমিউনিটি ট্রান্সমিশন হলো। তো ইত্যাদি যদি বিভিন্ন বিষয়গুলো পর্যালোচনা করি, আমাদের যেখানে প্রফেসর হাবিব মিল্লাহ সাহেব যেখানে শেষ করলেন যে স্বাস্থ্যবিধির ব্যাপারটা, এর একটা বড় অংশ হচ্ছে এই মুহূর্তে আমার নিজেকে বাঁচানো, আমার সমাজকে বাঁচানো, আমার পরিবারকে বাঁচানো, আমার দেশকে বাঁচানো। তার একটা হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখা, এবং এটা আপনার মাস্কের মাধ্যমে অনেক অনেক বড় অর্জন করা সম্ভব। তো সেই জন্য আমরা বারবার বলছি যে আপনি হয়তো জীবিকার প্রয়োজনে আপনি বাইরে যাচ্ছেন, আপনার কাজের প্রয়োজনে বাইরে যাচ্ছেন, যে কাজটা ঘরে বসে হচ্ছেই না, তো যাচ্ছেন, কিন্তু একটি মাস্ক পরে নিলে, এবং মাস্ক ব্যবহার বিধিটা আমরা বারবার বলছি যে মাস্কটা আপনি পরবেন, এবং এই মাস্কটা একটা আপনাকে এতখানি সুরক্ষা দিবে যে যেটা আমরা কল্পনাও করতে পারি। এবং এই যে বারবার হাত পরিষ্কার করা, হাত দিয়ে যে কোনো জিনিস না ধরা, এবং হাত ধুয়ে ফেলা, এবং আপনার কি বলে বাইরে থেকে এসে অত্যন্ত ভালোভাবে নিজেকে ধুয়ে ফেলা, ইত্যাদি কতগুলো সাধারণ বিষয়, এবং এটা মেনে চললে আমরা এখনো কিন্তু অনেক ভালোভাবে ফাইট করতে পারবো, এবং আমাদের নাম্বার অফ কেসেস কিন্তু কমে আসবে। এবং এটা আমি মনে করি যে স্বাস্থ্যবিধি এই যে জায়গাগুলো মেনে চলাটা এখন আমাদের জাতীয় কর্তব্যে রূপান্তরিত হয়েছে। জি, এটা আমরা একটা মানুষের জাতীয় কর্তব্য, এটি বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমরা কতটুকু এগুলুম, কতটুকু পিছালাম, সেটি কিন্তু অনেক বড় একটি বিষয়। মাননীয় মন্ত্রী, এই চ্যালেঞ্জ অর্থাৎ স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা, কতটুকু আমরা এগিয়েছি? নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করার আছে মাননীয় মন্ত্রী। অনেক যোগ করার নেই, তবে প্রথম দিকে যে একটা আমাদের মধ্যে একটা সারা দেশে একটা ভীতির একটা সঞ্চার হয়েছিল, আমি অভিজ্ঞ হিসাবে বলছি গত কয়েকদিন দেখে ভীতিটা কমে এসছে। এক তো আমরা এর সঙ্গে পরিচিত হয়ে গেছি, দ্বিতীয় প্রফেসর কালাম যারা বললেন যে আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি, সিস্টেমের ক্যাপাসিটি, আমাদের অবকাঠামোর ক্যাপাসিটি দুইটা বৃদ্ধি হয়েছে। এর পেছনে নিশ্চয়ই আমাদের নেতৃত্বেরও একটা একটা বিষয় আছে। কারণ এপ্রিল মাসে একটু আগে মিডিয়াকে বলছিলাম, দুটা প্রকল্প আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বন্ধের মধ্যে, আমার অফিসে লোক ছিল না, রাতে বেলা অফিস খুলে বাড়ির থেকে লোক ধরে এনে এবং রেগুলার যে প্রক্রিয়া করতে হয়, এইটা করো ওইটা করো, এইগুলোকে ভেঙে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা দুটি ২,৫০০ কোটি টাকার দুটি প্রকল্প বিশ্বব্যাংক এবং এডিবির $100 মিলিয়ন করে করে আমরা পাশ করে দিয়েছিলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী সকালে কাগজ পাঠিয়েছি, দুপুরের আগে ফেরত পেয়েছি, এবং আমরা ওই দিন সন্ধ্যায় জিও করে টাকা হেলথের কাছে পৌঁছে গেছে। তোমার এটা কেন বললাম যে আমরা সরকারি নেতৃত্ব, বেসরকারি নেতৃত্ব, ডাক্তার সাহেবদের ত্যাগ পরিশ্রম, তাদের সঙ্গে অন্য যারা কাজ করেন, সকলটা মিলেই আমরা এমন এক পর্যায়ে নিয়ে এসেছি যেখানে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ টিম খাচ্ছিল, পিপি পর্যন্ত সাফিসিয়েন্ট ছিল না। আমি নিজে নিউজে শুনেছি সেখানে আমাদের মতো একটা দেশ যেখানে আমরা আইডিয়া নেই সম্বন্ধে, আমাদের সবকিছু কমের মধ্যে আমরা আছি, আমরা এটা মোকাবিলা করিনি, আমরা উঠে দাঁড়িয়েছি। এখন এই যে আপনারা বললেন ইভেন নাম্বার অফ বেডস অনেক জায়গায় অ্যাভেলেবল আছে। এবার আমার উপজেলা পর্যায়ে, আমরা একটা গ্রামীণ উপজেলা সুনামগঞ্জ হাওরের মাঝখানে, সেখানে আমার সুবিধা প্রায় 50টা বেড রেডি করে রেখেছে উনি, যে ঠিক আছে আমরা আইসোলেশনের জন্য প্রয়োজন হয়, কাউকে ঢুকাতে হয়, আমরা রাখতে পারবো, এবং জেলা হাসপাতালে আমরা পাচ্ছি। সুতরাং এই সকল মিলে মনে করি যে আমাদের এইটা
ফেস করার ক্যাপাসিটি বেড়েছে, সাহস বেড়েছে, এবং আমরা মোকাবেলা করতে পারবো। আমার মনে হয়, এটা আশা করি, যে হাওয়া ঘুরছে। এই হাওয়া ঘুরছে যেহেতু আগামী কিছুদিনের মধ্যে আমরা বোধ হয় জি না, আমার বিশ্বাস যে আমরা বেরিয়ে আসবো। জি মাননীয় মন্ত্রী, আবারও আসবো আপনার কাছে। নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কথা বলছি যে করোনা আসছে যত চ্যালেঞ্জ, এবং আমরা এই মুহূর্তে কথা বলছি এবং একটি আগুন লাগার খবর আপনারা হয়তো এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাজধানীর বনশ্রীতে কেমিক্যালের গোডাউনে আগুনের খবর আমরা আপনাদেরকে জানাচ্ছি, এবং আমুলিয়া মেডিকেল কলেজ এর পাশে এই আগুনের ঘটনাটি 8:49 আগুনের সূত্রপাত হয়। আমাদের সহকর্মী সাব্বির রহমান সেখানে রয়েছেন, তিনি কিছু এইমাত্র ছবি পাঠিয়েছেন, আমরা একটু দেখাতে চাই। সাব্বির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, এবং যেমনটা বলছিলাম যে 8:49 আগুন এর ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আপনি কি দেখছেন? আর যেহেতু কেমিক্যালের আগুন, সেখানে কিন্তু হতাহতের ঘটনা আশঙ্কা করতেই আমরা পারি। আপনার কাছে কি খবর আছে সাব্বির? প্রণব, আসলে এটি রঙের একটি গোডাউন, এবং রঙের সঙ্গে যেহেতু থিনার সহ অন্যান্য বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালের গোডাউনে আসলে আগুনটি লেগেছে। কিন্তু কিভাবে এই আগুনের সূত্রপাত সে ব্যাপারে ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি। কিছুক্ষণ আগ পর্যন্ত, অর্থাৎ প্রায় এখন 10:45 এখন 10:45 বাজছে, প্রায় 10:30 পর্যন্ত আমরা যেটি দেখেছি, এবং ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে প্রায় 4টি ইউনিট এই আগুন নেভানোর জন্য কাজ করছিল, কিন্তু ইতিমধ্যে আরো একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে এখানে যুক্ত হয়েছে। আগুন কিন্তু আগুনের তাপটা কিছুটা কমে এসছে, কিন্তু আগুন কিন্তু জ্বলছে, এবং পাশাপাশি প্রচন্ড ধোঁয়ার কারণে আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে উপর অনেকটা দূর থেকে এই আগুনের লেলিহান শিখা কিন্তু দেখা যাচ্ছে, এবং আগুনের যে ধোঁয়া উপরের দিকে উঠে যাচ্ছে সেটি দেখা যাচ্ছে। আমরা যেই জায়গাটিতে এই মুহূর্তে রয়েছে, এই জায়গাটিতে কিছুটা সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই কারণে কিন্তু আবহাওয়াটা কিছুটা ঠান্ডা রয়েছে, এবং ফায়ার সার্ভিস সহ অন্যান্য যারা স্বেচ্ছাসেবী রয়েছেন, যারা এই মুহূর্তে আগুন নেভানোর জন্য কাজ করছেন, তাদের এই মুহূর্তে আসলে পরিবেশটা কিছুটা অনুকূলে, এবং তারা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করছেন যতটুকু সম্ভব আগুনটি নেভানোর জন্য। এবং ফায়ার সার্ভিসের এই মুহূর্তে 5টি ইউনিট কাজ করছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়নি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারটিও তারা পুরোপুরি নিশ্চিত করে বলতে পারেননি। তবে চতুর্দিক থেকেই তারা চেষ্টা করছেন পানি দিয়ে এই আগুনটি যত দ্রুত সম্ভব নিভিয়ে ফেলার জন্য। আর আমি যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছি, নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু দাও দাও করে জ্বলছে, কিন্তু পাশাপাশি যেহেতু টিনের একটি শেড এখানে দেয়া আছে, এই কারণে আগুনটি লাগার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে আগুনটি ছড়িয়ে পড়েছে। তাই এই কারণে আগুনটি নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীর। তারপর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়ার পরে এ ব্যাপারে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানতে পারবো, এবং দর্শকদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। জি সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বনশ্রীতে আগুন লাগার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রহমান। আমরা এই মুহূর্তে নিউজ আওয়ার এক্সট্রাতে ছিলাম, সেখানে যাব। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি, এবং যে কথা বলছিলাম বারবার যে করোনায় আসছে যত চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু আমাদের ফাইট করতে হচ্ছে, এবং এই পর্যায়ে এসে আমরা বেশ কিছু তথ্য উপাত্ত এনে হয়তো ভালো দিকেই কিন্তু যাওয়ার একটা ইন্ডিকেশন ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমরা হয়তো সবাই একবার করে সুযোগ পাবো। মাননীয় মন্ত্রী, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষ কথা আপনার হবে, আপনি কি বলবেন? আবার একটু যেতে চাই পারভেজ স্যারের কাছে, যে চ্যালেঞ্জ তো থাকবেই, চ্যালেঞ্জ পেরিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। সবকিছু মিলে সমাপনী বক্তব্য, পারভেজ স্যার কি বলবেন? আমার বক্তব্য সমাপনী না, আমি একটা পয়েন্ট বলতে চাই। কোরবানি হবে, আমরা যে যা বলি, কিন্তু কোরবানির সময় যেন সংক্রমণ অদরকারি ভাবে বৃদ্ধি না পায়। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার অনুযায়ী আমাদের পুলিশ,
আমাদের সেনাবাহিনী সেই কাজটি যেমন করেছে চরম দুর্যোগের সময়, পুলিশ লকডাউন করা নাই, শুধু পুলিশ অ্যাম্বুলেন্স জোগাড় করেছে, রুগীকে হাসপাতালে নিয়ে আসছে, বাসায় সিলিন্ডার পাঠিয়েছে, সেনাবাহিনীও তাই করেছে। আমি চাইবো 10 মিনিট পরে আমি চাইবো যে কোরবানির সময় যেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, ওদের কষ্ট হলেও প্রধানমন্ত্রী বললে ওনারা সেই সাপোর্টটুকু দেবে যেন আননেসেসারি ট্রান্সমিশন না হয় এবং সোশ্যাল ট্রান্সমিশন থেকে মাস ট্রান্সমিশনের দিকে যেন না যায়। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিল্লাত ভাই কি যোগ করবেন? হাবিবে মিল্লাত। হ্যাঁ, আসলে কি যোগ করব, একই তো কথা, যে আমরা যেন একটু বুঝে শুনে চলি, একটু যেন রোগটা থেকে দূরে থাকি। অর্থনৈতিক চাকাকে সচল রাখতে হবে, এর কোনো বিকল্প নেই, কিন্তু সাথে সাথে নিজের সুরক্ষাটা নিজেকেই দেখতে হবে। অসুস্থ হয়ে পড়লে সত্যিকার অর্থেই অনেক সময় যারা বয়স্ক, অসুস্থ, বিভিন্ন ধরনের রোগ বালাই আছেন, তাদের কিন্তু বেঁচে থাকার সমস্যাটা অনেক কমে যায়। সুতরাং সকলের দিকে নজর রেখে আমাদের চলতে হবে। এটুকুই কথা যে আমরা মাস্ক পরবো, হাতটা ভালো করে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধোবো, পারতে হাত, মুখ, নাক, চোখে হাত দিব না এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আবুল কালাম আজাদ, বলছিলাম যে আসলে নতুন নতুন চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ পেরিয়েই কিন্তু যেতে হয়। আমরা জানি যে রাত পেরুলে হয়তো আবারও নতুন একটি বিষয় আছে, নতুন আরেকটি ভাবনা চিন্তা নিয়ে শুরু করতে হয়। সবকিছু মিলে সমাপনী বক্তব্যে কি বলবেন? আমি আজকে আসলে অনেক কিছু জেনে গেলাম। এই বিশাল বিশাল ব্যক্তিত্বরা এখানে ছিলেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মাননীয় মন্ত্রী যে বললেন যে দুটো প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর এই যে নির্দেশনায়, এই যে মুহূর্তের মধ্যে করা, আমরা একসময় জানতাম যে সরকার চলে লাল ফিতার দৌড়াতে। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অবদান, যে লাল ফিতার দৌড়াত্ম উনি বন্ধ করে দিয়েছেন, এটা কিন্তু অসাধারণ একটি লাগলো। এই এক্সাম্পল কিন্তু আমরা সবসময় শুনতে পাই না। এই যে মাননীয় মন্ত্রীকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এই যে যেই দেশে এইরকম কাণ্ড হতে পারে, এইরকম ভাবে মানুষের উপকারের জন্য দ্রুত ব্যবস্থা নিতে পারে, সেখানে মানুষ, আমরা যদি একটুখানি বুঝতে পারি যে আমাদের জন্য সমস্ত কিছু করা হচ্ছে এবং সেই কথাটা মেনে নিয়ে আমরা যেন, যারা আমাদের জন্য এইরকম বলছেন যে এই কাজটি করেন, এই কাজটি করেন, সেইখানে আমরা নিরাপদ থাকবো। এবং আমি একটি কথা বলে শেষ করতে চাই যে বন্যা আমাদের এখানে আক্রমণ করছে, বন্যার খারাপ দিক অবশ্যই অনেক রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, কিন্তু এইটাকে একটু কাজে লাগিয়ে এই বন্যা আক্রান্ত এলাকায় মানুষদের যেখানে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে যাব, সেখানে যদি তাদের এই যে আমাদের ইনস্টিটিউশনাল যে আপনার একটা কোয়ারেন্টাইন, এই সময়টায় কিন্তু এটা কিন্তু বেশ উপকারী আসতে পারে। এখানে আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করব, পোশাকের ব্যবস্থা করব, ওষুধের ব্যবস্থা করব, নিরাপদ পানির ব্যবস্থা করব, জ্বালানির ব্যবস্থা করব। এর সাথে যদি আমরা তাদেরকে ওই রকম ভাবে আটকে রাখি, তাহলেও কিন্তু আমাদের এর মধ্যে একটা বিরাট জনগোষ্ঠীকে আমরা, যেটা আমাদের হাবিবে মিল্লাত সাহেব বললেন যে উত্তরবঙ্গের ব্যাপার, সেই কথাগুলো মাথায় রেখে জামালপুর, সিরাজগঞ্জ ইত্যাদি অঞ্চলে তাদের যদি আমরা ওইরকম একটি ভালো জায়গায় নিরাপদে রাখতে পারি এবং তাদের মধ্যে যদি ওই চেতনা দিয়ে দিতে পারি যে তুমি আজকে বন্যার সময় এখানে রয়েছো, নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলো, এই বন্যার পরে তুমি তোমার বাড়িতে গিয়েও আরো আগামী 1 বছর নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলবে, যাতে আমাদের কোনোভাবেই করোনা আক্রমণ করতে না পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা মাননীয় মন্ত্রীর কাছে যাব। স্যার, সবার বক্তব্যের সূত্র ধরে শেষ টানতে হবে আপনাকে, কি বলে শেষ করবেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বিজ্ঞ আলোচক যারা এখানে বললেন, বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ। আমি যেটা বলতে চাই সেটা হলো যে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, এটা অস্বীকার করা তো কোনো অর্থ হবে না, করব না আমরা। আমাদের যে আচরণ প্রথম থেকে এখন পর্যন্ত দেখলেন, যেভাবে আমরা দৈনিক ব্রিফিং দিই মেটিকুলাসলি উইদাউট ফেইল, সকল আইডিয়া তুলে ধরছি, এইটা কি, এটা সাক্ষী যে আমাদের সরকার স্বচ্ছতা বিশ্বাস করে, জনগণের জানার অধিকার আছে। 60-তে উঠেছে মৃত্যু, 60 বলেছি, 20-এ আছে 20-ই বলেছি। সুতরাং এইটা একটা উদাহরণ আমাদের জন্য না বাবা। আমি যেটা বলতে চাই যে আমাদের যেমন চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে সাহসের সঙ্গে, হীনমন্যতা ভোগার তেমন কোনো কারণ নেই।
হতাশা ভোগার কারণ নেই। হীনমন্যতা ভুগবো না কেন? আমরা মধ্যে আহারে আমরা কিছু নয়, দরিদ্র রাষ্ট্র, গরিব, আমাদের সবকিছুই খারাপ, এখানে এই ধারণা বোধহয় সঠিক নয়। আমি বলছি না এটা ভালো উদাহরণ, তবে এটা ঠিকই, এটা প্রমাণিত হয়েছে যে আমরা কোভিড হ্যান্ডলিং এ মোটা দাগে পরিসংখ্যানের বিচারে নিষ্ঠুর হলেও পরিসংখ্যান তুলে ধরতে হবে, সেইটাই বিজ্ঞান। পরিসংখ্যানের বিচারে আমরা উইথ ফ্লাইং কালার্স আমাদের সরকার, আমাদের নেতৃত্ব, আমাদের জনগণ, আমাদের চিকিৎসক বৃন্দ এবং তাদের সঙ্গে যারা কাজ করেন সকলেই বেরিয়ে আসছেন বলে আমি মনে করি একজন একজন জ্যেষ্ঠ নাগরিক হিসাবে। সুতরাং সেই সুবাদে আমি আবেদন রাখবো আবার যে আমরা যেন সবাই মিনিমাম যেটা আমাদের করা দরকার, ওই যে ডাক্তার প্রফেসর খান আবুল কালাম বললেন, নিজেকে সুরক্ষা দিতে হবে। প্রত্যেক ব্যক্তি নিজেকে সুরক্ষা দিলেই জাতি সুরক্ষিত হয়ে যাবে। সেই সুরক্ষাটার জন্য একটা মুখোশ পরা, একটা হাত ধোয়া, সাধারণ একটা কাজ আমরা করব। করলেই আমরা যে ইতিমধ্যে পরিবর্তনের হাওয়া মৃদু হলেও আমার মতো অনভিজ্ঞ লোকের চোখে লাগছে, কানে লাগছে, আশা করছি হাওয়াটা আরো বড় হবে, আমরা যন্ত্রণা থেকে বেরিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, এবং প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। রাত 1টা 10 মিনিটে এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।